একযোগে এনসিপির ১৩ নেতার পদত্যাগ। পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসেনি বলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি। দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামাত। শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনায় যা বললেন নাহিদ। জামায়াত আমিরের কড়া সমালোচনা করে যা বললেন চরমোনাই পীর। আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ধানের শীষের মনিরুলের প্রচারে মুক্তিযোদ্ধারা। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত। সর্বশেষ জানাবো বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। একযোগে এনসিপির ১৩ নেতার পদত্যাগ। ফ্যাসিবাদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাদের বঞ্চিত করা সহ নানা অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলা শাখার ১৩ নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার ২৮শে জানুয়ারি দিবাগত রাত ১২টার দিকে শহরের বেবি স্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হক টিপু, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজীব, শেখ রুবেল আহমেদ, সালমা হাসান, সঞ্জয় দাস, সদস্য মোহাম্মদ হারুন মিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, এএইচএম শফিউল আলম খান, মোহাম্মদ জাহিদ মিয়া ও সোফাইল আহমেদ। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ বলেন, ১৩ জনের পদত্যাগপত্র জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। হতাশা থেকেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আপাতত বাংলাদেশে মধ্যপন্থার রাজনীতি করে এমন কোনো দল আছে বলে মনে হয় না। তবে এনসিপি যদি ভুল সংশোধন করে বা নতুন করে এমন কোনো মধ্যমপন্থার দল গড়ে ওঠে যারা ৭১ ও ২৪ উভয়কে ধারণ করবে, তাহলে ওই দলে যুক্ত হওয়ার কথা ভাবা হবে। অন্যথায় একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকতে চাই। সংবাদ সম্মেলনে বলা হয়, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কমিটি গঠনের সময় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। মধ্যপন্থার রাজনীতির লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হলেও কেন্দ্রীয় কমিটি সে অবস্থান থেকে সরে এসে ২ মাসের মধ্যে দুটি জোটের সঙ্গে যুক্ত হয়। এছাড়া উপদেষ্টা সহ দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। প্রার্থী মনোনয়ন নিয়েও অসন্তোষের কথা জানান তারা। মনোনীত প্রার্থীদের পক্ষে জুলাই যোদ্ধারা কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। তাদের অভিযোগ, কমিটিতে অনুগত শ্রেণী তৈরির লক্ষ্যে তৃণমূল পর্যায়ের জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে জেলা কমিটির চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসেনি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে তিনি কখনো অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতির খরচ জুগিয়েছেন। নিজের সততা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি রাজনীতি করে ব্যবসা করি না, বাপের জমি জমা বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি না, এটা আপনারা ভালো করেই জানেন। পৈতৃক জমির অর্ধেক ইতোমধ্যে শেষ, এমনকি বাড়ির সামনের জমিটাও বিক্রি করতে হয়েছে। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চণ্ডীপুর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে শালন্দর ইউনিয়নের ১৪ হাত কালীতলা বাজার এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সেখানে স্থানীয় নারীরা তাকে টাকার মালা পরিয়ে বরণ করে নিলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় এলাকার মা বোনেরা মুরগির ডিম ও মুরগি বিক্রি করে আমাকে নির্বাচনের টাকা দিয়েছিলেন, কারণ আমার টাকা নেই। ২০০৬ সালে একটি গাড়ি কিনেছি, সেটি এখন পর্যন্ত পরিবর্তন করতে পারিনি। অন্যের দেয়া গাড়িতে করে আজ নির্বাচনী প্রচার চালাচ্ছি। নির্বাচন ও সততা, নির্বাচনী ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, নির্বাচন থেকে এখন সততা হারিয়ে গেছে। আমরা চেষ্টা করছি সেই সততা ধরে রাখতে। আপনাদের ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন, কারণ আমি আপনাদের চেনা লোক। তিনি আক্ষেপ করে বলেন, ১৫ বছর ধরে আমরা কথা বলতে পারিনি, আমাদের ওপর শুধু মামলা আর হামলা চালানো হয়েছে। সেই দুঃসময় পার করে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভিক্ষা বা দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। শুধু বিএমএমএ পাশ করলেই হবে না, কারিগরি প্রশিক্ষণ নিতে হবে যাতে দেশের বাইরে গিয়েও ভালো আয় করা সম্ভব হয়। তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং নারীদের জন্য কুটির শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শেষ নির্বাচন ঘোষণা দেয়া মির্জা ফখরুল ব্যক্তিগত জীবনের সাদামাটা চিত্র তুলে ধরে বলেন, আমি নিজে কখনো দুর্নীতির আশ্রয় নিইনি। আমার স্ত্রীর সন্তানরা অনেক কষ্ট করে সংসার চালিয়েছে। আমি যে গাড়িটিতে চড়ি সেটি 20 বছরের পুরনো। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, ঠাকুরগাঁ আমার জন্মস্থান। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম, কিন্তু গত সরকারের আমলে কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কাজ করতে পারিনি। এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে একবার সুযোগ করে দেবেন। এদিন চণ্ডীপুর ও কালীতলা ছাড়াও গড়েয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তারেক রহমান বলেন, গেল 17 বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই। পদ্মা পাড়ের মানুষের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার, যেটি হলে সবাই সুবিধা ভোগ করবে। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন তারেক রহমান। এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য দিকে যাবে, 12 তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প জনগণের প্রকল্প হবে না। যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারোর সমালোচনাও করছি না। আমি যদি কারোর সমালোচনা করি তবে কারোর লাভ হবে, পেট ভরবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তারেক রহমান। দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামাত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রতীক না চেয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে জামাতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র পাঠানো হয়। আবেদনপত্রে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের 200 নং আসনে মোহাম্মদ আমজাদ হোসাইনকে ও জাতীয় সংসদের 285 নং আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের 200 নম্বর আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সারোয়ারকে ও জাতীয় সংসদের 285 নম্বর আসনটি এনসিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। ওই দুই আসনের জামাতের মনোনীত প্রার্থী দুজন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাও ওই দুটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে জামাতে ইসলামী। জামায়াত আমিরের কড়া সমালোচনা করে যা বললেন চরমোনাই পীর। জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের হাতিবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। জামায়াত আমিরকে ইঙ্গিত করে রেজাউল করিম বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো আর মুরব্বী বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন হতে পারে না। তিনি বলেন, 5 আগস্টের পরে যখন দেশে অরাজকতা চলছিল তখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জানমাল ইজ্জতের হেফাজতের জন্য পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এমনকি কোভিডের সময়ে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছি। চরমোনাই পীর বলেন, নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিষ্কার বলে দিয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না। অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠা করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঘোষণা করেছিল ইসলামের পক্ষে, এটা বাক্স, সেই একটা বাক্স নিয়ে আপনাদের কাছে আমি ছুটে এসেছি। তিনি বলেন, ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স। তাই ইসলামী আদর্শে, নীতি ও শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পরিষ্কার বলেছেন যে তারা ইসলামের নীতি আদর্শে দেশ চালাবেন না। সভায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম লালমনিরহাট 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারের পক্ষে ভোট প্রার্থনা করেন।
আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের সমর্থনে মঠবাড়িয়ায় বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে তুষখালী ইউনিয়নে ধানের শীষ মার্কার প্রচার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সগির মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির, মোশাররফ হোসেন শাকু, ফরিদ আহমেদ, ছাত্রদল নেতা রিয়াজউদ্দিন, তরিকুল ইসলাম স্বাধীন প্রমুখ। যোগদানকারীরা ধানের শীষ প্রতীকে প্রার্থীকে বিজয় করার শপথ গ্রহণ করেন। এ সময় যোগদানকারীদের ধন্যবাদ জানিয়ে রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। আওয়ামী লীগ কর্মীদের কোনো রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না। যোগদানকারী সগির মেম্বার বলেন, আশা করি বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সবাইকে নিয়ে ব্যাপক উন্নতি করতে পারবে। ধানের শীষের মনিরুলের প্রচারে মুক্তিযোদ্ধারা। কুমিল্লায় ধানের শীষের প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা শুরু করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা কমান্ডো ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নূরে আলম ভূঁইয়া ও সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, রানীবাজার, ঝাউতলা, রানীর বাজার রোডে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, নুরুল ইসলাম নুরু, নাইমুল হক নাইম সহ অনেকে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নূরে আলম ভূঁইয়া বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, একজন বীর মুক্তিযোদ্ধার দল। এ দলের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ ও জাতি নিরাপদ। আমরা ধানের শীষের পক্ষে কাজ করছি। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, খবর রয়টার্সের। বৃহস্পতিবার ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সম্প্রতি আমিরাতে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত। এর এই ধারাবাহিকতায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবহারের ফলে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তা বিপজ্জনক ফলাফল ডেকে আনতে পারে। পেসকভের এই মন্তব্য আসে একদিন পরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে, নয়তো মার্কিন আক্রমণের মুখোমুখি হতে হবে। তবে ইরান তাদের জায়গায় এখনও অনড়। যুদ্ধ লাগলে ইরানের হামলার দায় আমেরিকাকে নিতে হবে বলেও জানিয়েছেন তেহরান। পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত। বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত ১৫.৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন। নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াতের আমির বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র, যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০% চাঁদাবাজের। চাঁদাবাজি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি। গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হয়, ওই দুইজন কেন পদত্যাগ করেনি? জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, ৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি এবং মন্ত্রণালয় বাঁচাতেই দায়িত্ব ছাড়েননি।
তিনি বলেন, দু একজন নেতা বলছেন আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি, এ কারণে অন্তত ৩টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে, ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। সিরাজগঞ্জের উল্লাপাড়া দুর্গানগর ইউনিয়নের মরিচা গ্রামের জামায়াতের নির্বাচনী পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় এ যোগদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি বিএনপি থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি, আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করেছি। একই সঙ্গে জামায়াতের সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক শাহজাহান আলী, আশরাফুল আলম মোতালিব, আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। এ ব্যাপারে সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সঙ্গে কথা বললে তিনি বিএনপি নেতাকর্মীদের তার দলে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে তিনি এখন মাঠে কাজ করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।